আমাদের চ্যানেলে স্বাগত। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক শওকত আলীর একটি ক্ষুদ্র পরিসরের মুক্তিযুদ্ধের উপন্যাস যাত্রার পর্যালোচনা। কথা না বাড়িয়ে শুরু করা যাক যাত্রা উপন্যাসের পর্যালোচনা। তার আগে লেখক সম্পর্কে দু চারটি কথা। বাংলাদেশের উত্তরবঙ্গের মাটি ও মানুষের জীবন ঘেঁষা সাহিত্য সৃষ্টিতে শওকত আলীকে বিশেষভাবে স্মরণ করতে হয়। তাঁর অগ্রজ বাংলাদেশের শীর্ষস্থানীয় খ্যাতিমান সাহিত্যিক সৈয়দ শামসুল হক তাঁর কল্পিত ভূমি জলেশ্বরীকে আশ্রয় করে অনেক সাহিত্য রচনা করেছেন, যে সাহিত্যে উত্তরবঙ্গের জনজীবনে চিত্রিত হয়েছে। মঞ্জু সরকার, তিনি শওকত আলীর অনুজ কথা সাহিত্যিক ও উত্তরবঙ্গের জনপদের কথা সফলভাবে চিত্রিত করেছেন। মূলধারার কথাশিল্পী হিসেবে শওকত আলী একটি বিশিষ্ট নাম। অবিভক্ত ভারতের 1936 সালের 12 ফেব্রুয়ারি তারিখে শওকত আলী উত্তরবঙ্গের দিনাজপুরের রায়গঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার খুরশেদ আলী সরকার এবং মা সালেমা খাতুন। শওকত আলী ছিলেন তাদের তৃতীয় সন্তান। তার ছোট ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রচ্ছদ শিল্পী আব্দুর রউফ সরকার। শওকত আলী কলকাতার মিশনারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তির মাধ্যমে লেখাপড়া শুরু করেন, কিন্তু 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কলকাতাতে আক্রমণ শুরু হলে তারা সপরিবারে রায়গঞ্জে ফিরে আসেন। রায়গঞ্জে তার মা সেখানকার বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং বাবা ডাক্তারি পেশা শুরু করেন। সেখানে তিনি কর্নেশন ইংলিশ হাই স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1951 সালে তিনি প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন এবং দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। তার মায়ের মৃত্যুর পর 1952 সালে শওকত আলী তার ভাই বোন নিয়ে পূর্ব বাংলার দিনাজপুরে স্থানান্তরিত হন। পরবর্তীতে 1953 সালে তার বাবাও চলে আসেন পূর্ব বাংলায়। শওকত আলী 1953 সালে দ্বিতীয় বিভাগে আইএ পাশ করেন এবং কলেজ জীবনে কমিউনিস্ট দলে জড়িয়ে যান। 1954 সালে তিনি গ্রেপ্তার হন। 1955 সালে তিনি বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এমএ ভর্তি হন এবং 1958 সালে উত্তীর্ণ হন। 1955 সাল থেকে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হতে শুরু করে। তিনি প্রথমে হাই স্কুলের শিক্ষকতা শুরু করেন এবং পরে ঠাকুরগাঁও কলেজে, তারপর জগন্নাথ কলেজে, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। 1988 সালে তিনি জেলা গেজেটিয়ারে ঢাকার হেড অফিসে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে পরিচালক পদে উন্নীত হন। 1989 সালে সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন এবং 1993 সালে অবসর গ্রহণ করেন। তিনি 32টি উপন্যাস, 6টি গল্প গ্রন্থ রচনা করেন। বাংলা একাডেমি ও 21 পদক অর্জন করেন এই খ্যাতিমান লেখক। বাংলাদেশের কথা সাহিত্যে শওকত আলীর স্থান অনেক উঁচুতে। প্রদোষে প্রাকৃতজন ইতিহাসভিত্তিক উপন্যাসটির তার কথা সাহিত্যের শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়। একটিমাত্র উপন্যাস সাহিত্যের ইতিহাসে তিনি অম্লান থাকবেন। আর কোনো উপন্যাস না লিখলেও চলত, কিন্তু এরপরও তার যেসব উপন্যাস সাহিত্য পিয়াসীদের তৃষ্ণা মিটিয়েছে সেগুলো হলো দক্ষিণায়নের দিন, এটি ট্রিলজি। প্রথম পর্ব দক্ষিণায়নের দিন, দ্বিতীয় পর্ব কোলায় কালো স্রোত এবং তৃতীয় পর্ব পূর্বরাত্রি পূর্বদিন। উত্তরের ক্ষেপ তার একটি উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া নারাই, পিঙ্গল আকাশ, অপেক্ষা, গন্তব্যে অতঃপর, অবশেষে প্রপাত, জননী ও জাতিকা, জোর বিজোর ইত্যাদি। মুক্তিযুদ্ধভিত্তিক তার উপন্যাসগুলি যাত্রা, হিসাব নিকাশ, সবাসী প্রবাসী, অপেক্ষা ও ঘরবাড়ি। তাহলে শুরু করা যাক যাত্রা উপন্যাসের
পর্যালোচনা। 8টি অধ্যায়ের বিন্যাসে প্রায় 80 পৃষ্ঠার নাতিদীর্ঘ উপন্যাসটি তার লেখা মুক্তিযুদ্ধের 5টি উপন্যাসের মধ্যে প্রথম এবং প্রকাশিত হয় 1976 সালে। কাহিনীর তেমন ডালাপালা নেই, আকর্ষণীয় কোনো গল্প নেই। 25শে মার্চের পাক হানাদারদের আক্রমণের পরদিন ভোরে ঢাকা থেকে পালিয়ে যাওয়া অসংখ্য মানুষের একটি স্থানে সমবেত হওয়ার গল্প, তাদের মিথস্ক্রিয়া, আশা নিরাশার কথোপকথন এই উপন্যাসে বিধৃত হয়েছে। পাকিস্তানি মিলিটারি 25শে মার্চের রাতে ঢাকায় গণহত্যা চালানোর প্রাক্কালে জীবন বাঁচানোর জন্য অসংখ্য মানুষ উদ্দেশ্যহীনভাবে প্রথমে বুড়িগঙ্গা নদী পার হয়। নদী পার হওয়ার সময় ভীত সন্ত্রস্ত শেকড় ছেঁড়া জনগোষ্ঠীর যেরকম পরিস্থিতি ও মনোভাব থাকে, সেরকম পরিস্থিতির নিটুল বর্ণনা করেছেন শওকত আলী তার এই যাত্রা উপন্যাসে। এই বর্ণনা এতটাই প্রাঞ্জল এবং এতটাই বাস্তব নির্ভর যে মনে হয় চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠছে। এই বর্ণনায় প্রমাণ পাওয়া যায় তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞার, যেন কিছুই বাদ যায়নি। দৃশ্যকল্প ও চরিত্রগুলোর ইমেজের মতো পাঠকের চোখে দৃশ্যমান হয়। পালিয়ে যাওয়ার পথেও ভীত সন্ত্রস্ত মানুষগুলোর মধ্যে তিনি হাস্যরস সৃষ্টি করেছেন, যা অত্যন্ত বাস্তবসম্মত। যাত্রীদের মধ্যে অনেক চরিত্র ক্রমে ডালিম দানার মতো বের হতে থাকে এই উপন্যাসে। বুড়িগঙ্গা পাড়ি দেওয়ার জন্য এপার থেকে নৌকা ছেড়েছে। শওকত আলীর শিকড় যে গ্রামের মাটিতে গ্রথিত তা হয়তো অনেক সংলাপের ভিতর আমরা সহজে অনুমান করতে পারি। ঢাকা ছেড়ে পালিয়ে গ্রামের দিকে যাওয়া মানুষের সঙ্গে 2-1টি মুরগিও রয়েছে, সে বর্ণনাও এখানে পাওয়া যায়। এই চিত্রকল্প যেন উপন্যাসের প্রাণ সঞ্চার করেছে। পূর্ণ গর্বা ছাগল সঙ্গে নিয়ে যাওয়া, বাঘ প্যাটারা বর্ণনা, নদীতে নামার বর্ণনা, মুরগির হাতের উপর ডিম পাড়ার বর্ণনা একদিকে হাস্যরসের সঞ্চার করে অন্যদিকে মানুষের বিচিত্র জীবনের ডিটেলিং উপন্যাসটিকে শিল্প সুষমায় সমৃদ্ধ করেছে। প্রথম প্যারাতেই প্রফেসর ও তার পরিবার এবং পায়ের ব্যথাধারী একটি চরিত্রের উল্লেখ রয়েছে, যে চরিত্রটি মূলত গণহত্যার রাতে পায়ে গুলি লাগা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নাম হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রফেসরের নাম রায়হান। ছোট্ট কলেবরের এবং 1 সপ্তাহ সময়ের ব্যক্তিতে এই উপন্যাসের প্রধান চরিত্র মূলত রায়হান ও হাসান। তাদেরকে কেন্দ্র করে যাত্রার আখ্যানটি নির্মিত হয়েছে। প্রথাগত নিয়মে উপন্যাসের নায়ক বলতে যা বোঝায় তা হলো আহত হাসান এবং তার সহপাঠিনী লীলা কেন্দ্রীয় নারী চরিত্র। হাসানের সহপাঠিনী লীলা, কিন্তু হাসান চুপচাপ স্বভাবের থাকার কারণে ক্লাসে তার সঙ্গে লীলা বা স্মার্ট ছেলে মেয়েদের সঙ্গে কখনো সখ্য গড়ে ওঠেনি, কিন্তু সে দেশপ্রেমিক। নদীর ওপারে প্রফেসর রায়হানের ছাত্র আজগরকে পাওয়া গেল। আজগর স্থানীয় তরুণদের নিয়ে আশ্রয়হীনদের দুর্দশাগ্রস্ত পালিয়ে যাওয়া আসা মানুষদের আশ্রয় দেওয়া সহ সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করছে। তারা কয়েকটি শটগান, গোটা 3 303 রাইফেল এবং বাঁশের লাঠি নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য তৈরি হয়েছে। গুলিতে আহত হাসানের পায়ের অবস্থা যেমন তেমন, একটি হাত প্রায় অচল হয়ে গেছে। গুলিতে আহত হাসানের পায়ের অবস্থা যেমন তেমন, কিন্তু একটি হাত প্রায় অচল হয়ে গেছে। ওদের এই প্রস্তুতি নিয়ে আজগর যখন বলল, স্যার চিন্তা করবেন না, তখন হাসান হাসেন। এইসব সম্বল তখন বাঙালির সাহসের উৎস ছিল। স্বাধীনতার জন্য জীবন বাজি রাখলে কামানের সামনে বুক চিতিয়ে দিতেও বীরেরা কুণ্ঠাবোধ করে না। নদী পার হওয়ার পর একটি ক্ষুদ্র জনগোষ্ঠী কোনো এক গ্রামের স্কুলে আশ্রয় নেয়। সেখানে আরও অনেকগুলি চরিত্র পৃষ্ঠা জুড়ে বনের ফুলের মতো ফুটতে থাকে। বিচিত্র সব চরিত্র। ফুর্তিবাজ জোসেফ ফার্নান্দেজ চরিত্রটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। অত্যন্ত রসিক মানুষ। তিনি প্রৌঢ় খ্রিস্টান হওয়াতে মৃত্যুর আশঙ্কা কম মনে করেন, কারণ তখন খ্রিস্টানরা
আক্রান্ত হতেন না। আমাদের মুক্তিযুদ্ধে খ্রিস্টানরা অনেকাংশেই নিরাপদ ছিলেন, কিন্তু হিন্দুদের উপর ছিল সবচেয়ে বেশি ঝড়ঝাপটা এবং তাদের উপরেই আক্রমণ ছিল অনেক অনেক বেশি। তারা নির্যাতিত হয়েছেন পাকিস্তানি মিলিটারি দ্বারা, বিহারি এবং এদেশীয় রাজাকার আলবদরদের দ্বারা। জোসেফ ফার্নান্দেজের বাড়ির সামনেই হিন্দু নীলরতন ভট্টাচার্যকে ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, সে বর্ণনা তার মুখেই পাওয়া গেল। ছোটোখাটো অনেক বর্ণনা এই উপন্যাসের বাস্তবতার দোতনা। নৌকো থেকে নামার দৃশ্যাবলী, তরুণীর মুখে পাউডারের প্রলেপ, সাকিনার পাশের খেতে নেমে টমেটো খাওয়া ইত্যাদি অনেক ছোট ছোট দৃশ্যের ব্যঞ্জনা উপন্যাসের কাহিনীকে বিশ্বস্ত বাস্তব করে তুলেছে। বর্ণনার শাসিত উপন্যাসের স্থানীয় কয়েক যুবক সিকান্দর, আজগর, সাকির সহ আরও অনেকের সহযোগিতায় আশ্রয়কেন্দ্রের মানুষকে বাঁচিয়ে রাখার তৎপরতা তখনকার যুবদের বাস্তব প্রতিচিত্র। ইতিহাস সচেতন এবং যারা ৭১ সাল দেখেছেন তাদের চোখে এই দৃশ্য অতি পরিচিত, নিরেট বাস্তব। আশ্রিত মানুষগুলোর মধ্যে নানান পেশার লোক রয়েছেন, শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদার ভিন্নতা রয়েছে। তাদের রাজনীতি হালকা পাতলা বিশ্লেষণ ও আখ্যানের গতি ও কলেবর বৃদ্ধি করেছে। এর মধ্যে গুজব ছড়ায় যায় সাধারণ যুদ্ধের সময় যেরকম হয়ে থাকে। আশ্রয়কেন্দ্রে মানুষগুলো কোথায় যাবে? দেশের নানা এলাকায় তারা যাবে, কিন্তু যাওয়ার উপায় কী? এখান থেকেই তারা যাওয়ার পথ খুঁজছে। ওরা ঢাকা পার হয়ে রোহিতপুরে কাছাকাছি কোনো এলাকায় রয়েছে। সহায় সম্বলহীন অবস্থায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর জোসেফ ও রায়হান ঢাকায় আসতে চাচ্ছে ব্যাংক থেকে টাকা তোলার জন্য। ওরা ক্লান্ত, অবসন্ন, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত এবং এর মধ্যে কয়েকজন অসুস্থ। এই অবস্থায় আশ্রয়কেন্দ্রের পরিবেশে হয়ে উঠেছে দুর্বিষহ। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ গন্তব্যে যাওয়ার কোনো উপায় নেই। কেউ লঞ্চের নদীতে পাড়ি দিতে চাইলেও সেই সুযোগ হয়েও যেন হয় না। হাসানের অবস্থা খুব খারাপ, তার গলা শুকিয়ে যায়, পিপাসায় কাতরায়। এ সময় বিনু ভাবি মাতৃত্বের মমতায় তার মুখে পানি তুলে দেন। তারপর এগিয়ে আসে লীলা, সেও নির্বিঘ্নে হাসানের কপালে হাত রেখে আটকে ওঠে। রায়হানের 2 শিশু সন্তান জ্বরে আক্রান্ত। ওদের মা বিনুর অস্থিরতা ও হতাশার শেষ নেই সন্তানদের জন্য। হাসানের গায়ের জ্বর ক্রমাগত বাড়ছে। লীলা তখন হাসানের সান্নিধ্যে চলে আসে। ওদের মিথস্ক্রিয়া ও কেমিস্ট্রিতে ভালো লাগার উত্তাপ ছড়ায়। এই ভালো লাগার উত্তাপ থেকে প্রেমের আভাস ফুটে উঠতে থাকে। কিন্তু হাসান কি বুঝতে পারে অথবা বোঝাতে পারে ওর অনুভূতি? সে ক্রমান্বয়ে নিস্তেজ হয়ে পড়ছে। যাত্রা উপন্যাসের আরেকটি আকর্ষণীয় রসাত্মক ঘটনা হলো শাকিরের ভাবাবেগ। শাকিরের ভাই রায়হান স্যারের ছাত্র ছিল এবং বর্তমানে বিলেতে থাকে। অবস্থা সম্পন্ন শিক্ষিত মানুষ শাকির লীলার প্রেমে পড়ে যায় এবং আশ্রয় কেন্দ্রের পাশে তাদের বাড়ি হওয়াতে তাকে বাড়িতে দাওয়াত দেয়। বিনয়ী ও ভদ্র শাকের মাকেও জানিয়েছে লীলার কথা। শাকিরের এই ভাবাবেগকে লীলা বোকামি মনে করে হাসে। এই ঘটনাটিও ফিকশনটিকে জোরালো করেছে। শাকির তরুণ আইনজীবী, তার বড় ভাই লন্ডনে লেখাপড়া করে, যিনি প্রফেসর রায়হানের ছাত্র। সেই সুবাদে লীলার জন্য নিজেকে উপযুক্ত পাত্র ভাবতেই পারে। তার মাকে দেখানোর জন্য আশ্রয়কেন্দ্রের পাশের গ্রামে যাওয়ার জন্য তাকে নিয়ে যায় মায়ের কাছে। আশ্রয়কেন্দ্রটিও আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর ছড়িয়ে পড়েছে যে নদীতে গানবোট নেমে গেছে। পাক সেনারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। এই আশ্রয়কেন্দ্রের থেকে লোকজন সরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হাসানের এখান থেকে সরে যাওয়ার উপায় নেই। সে নড়তে চড়তেই পারে না। লীলাকে সে তাগিদ দিচ্ছে যেন অন্যদের সঙ্গে সেও নিরাপদ আশ্রয়ে চলে যায়, কিন্তু লীলা যায়নি। ক্রুদ্ধ হাসান লীলার সরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে ভর্ৎসনা করে, কিন্তু লীলা যায়নি। দূরে কোথাও গোলাগুলির শব্দ শোনা যায়। ওদের উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে ক্রমাগত। কিন্তু লীলা কি হাসানকে ছেড়ে চলে যাবে? যায়নি। হাসানের পাশে সে যেন পাথরের মতো বসে থাকে। ঔপন্যাসিক
শওকত আলীর স্বাধীনতার সূর্যালোকের আশার বাণী ছড়িয়ে উপন্যাস শেষ করেছেন। হয়তো ট্র্যাজেডিও তৈরি করতে পারতেন, কিন্তু তা করেননি। স্বাধীনতার সুখের ও আনন্দের বার্তা দিয়েই তিনি উপন্যাসের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এই উপন্যাসের নির্মিতি পাঠককে ভাবাতে পারে, কারণ একটি নদী পার হওয়ার মধ্য দিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রের মাত্র 6 দিনের মতো অবস্থানের মধ্যে একটি উপন্যাস সৃষ্টি হতে পারে, যা কাহিনীর চেয়ে নির্মিতিতে লেখকের প্রজ্ঞা ও শিল্পশৈলীর পরিচয় পাওয়া যায়। লীলা ও হাসান একই ক্লাসে পড়লেও তখন তাদের মধ্যে কোনো ভাবাবেগ সৃষ্টি না হলেও হাসানের দুর্দশার সময় লীলার সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে মহত্বের পরিচয় দিয়েছে। একদিকে হাসান হয়ে উঠেছে দেশপ্রেমিক ও বিপ্লবী যুবক, এবং হাসানের দুঃসময়ে মৃত্যুর কাছাকাছি থেকেও বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েও এক বীরের পাশে থেকে লীলাও হয়ে উঠেছে বিপ্লবী ও মহীয়সী নারী। অনেক বিমূর্ত ভাবনা ও চেতনা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের অপেক্ষার জন্য আশাবাদ রেখে উপন্যাসটি এভাবেই শেষ হয়। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।